লাল শাড়িতে প্রেয়সী, পর্ব সংখ্যা ৬০। লেখনীতে ফাতিমা ফারিয়াল। সূর্য তখন ঠিক মাথার ওপরে। বেলা অনেকটাই গড়িয়ে এসেছে, অথচ রোদের তেজ তেমন নেই বললেই চলে। হালকা নরম এক উষ্ণতা চারপাশ জুড়ে। শীতের প্রভাবে হয়তো এমন শান্ত রোদ। আহাদ একটু আগেই বেরিয়েছিল। এখন হাতে খাবারের প্যাকেট নিয়ে ঘরে ঢুকতে চোখ পড়ল রিদিতা নেই। বুকের মধ্যে ধুক করে উঠল তার। কেমন একটা টান টান ব্যথা জেগে উঠল। অজান্তেই দুশ্চিন্তা চেপে ধরল তাকে। টেবিলের ওপর প্যাকেজগুলো রাখতে রাখতে মাথা উঁচু করলো, গলা উঁচু করে ডাকলো, রিদি, রিদি। কোনো সাড়া নেই। আসলে রিদিতা তখন বারান্দার দোলনায় গুটিসুটি মেরে বসে আছে। পা দুটো দোলনার ওপর তুলে হাঁটুতে চিবুক ঠেকিয়ে রেখেছে, দৃষ্টি আটকে রেখেছে অদূরে সাদা মার্বেলের তাজমহলের দিকে। এখান থেকে সেটাকে বেশ স্পষ্টই দেখা যায়। অনেকক্ষণ ধরে সে ওই দিকটায় তাকিয়ে আছে, তবে মনটা পড়ে আছে ভিন্ন চিন্তায়। অনিকা খুলনা যাওয়ার পর থেকে আর কোনো খোঁজ নেই, ফোন বন্ধ, কোনো কথাবার্তা নেই। আহিয়া আর রিদিতা কতভাবে যে যোগাযোগ করার চেষ্টা করেছে তার হিসাব নেই, কিন্তু কোনোভাবেই সফল হয়নি তারা। শেষমেশ রিদিতা জেদ ধরে আহাদকে বলেছে অনিকার খোঁজ দিতেই হবে। আহাদ ওয়াদাও করেছে এনে দিবে। এখন শুধু বাংলাদেশে ফেরার অপেক্ষা। রিদি জানো, আহাদের ডাকে চিন্তার সুতো ছিঁড়ে গেল তার। রিদি তার সঙ্গে সঙ্গে পা নামে সোজা হয়ে বসলো, কারণ আহাদ দেখলে আবারও শুরু করে দিবে। এভাবে বসে আছো কেন? বেবিদের কষ্ট হচ্ছে, এই ভঙ্গিতে বসা যাবে না। আর কি কি বলবে তাও হিসেব নেই। কাল রাত থেকে আহাদের এই অতিরিক্ত সচেতনতা, পাগলামো দেখতে দেখতে রিদিতা ক্লান্ত। তাই বুদ্ধি করে তাকে একটু বাইরে পাঠিয়েছিল। বায়না ধরেছিল সে ইন্ডিয়ান দোসা খাবে। উদ্দেশ্য একটাই, আহাদ বাইরে গেলে সে একটু নিজের মতো হাঁটাচলা করতে পারবে। এমনিতেই তো বারান্দাবন্দি, তার ওপর যদি নড়াচড়া বন্ধ করে তাহলে তো নিঃশ্বাসই আটকে আসবে তার। এই তো আমি এইখানে। হৃদয়ের কণ্ঠ শুনে আহাদ বারান্দার দিকে এগিয়ে গেল, চোখে মুখের উৎকণ্ঠা। সামনের দিকে তার কোমল দুটো গাল হাত রাখলো। কি হয়েছে? শরীর খারাপ লাগছে? আদনানকে কল করব নাকি ডাক্তারের কাছে নিয়ে যাব? হৃদয় শুধু নাসূচক মাথা নাড়ালো। আহাদ ফের জিজ্ঞেস করলো, তাহলে খিদে পেয়েছে? আবারও মাথা নাড়লো। এবার আহাদের দুই ভুরুর মাঝখানে গভীর এক ভাঁজ পড়লো। একটু আগেই তো বললে খিদে পেয়েছে, আমি খাবার নিয়ে এলাম, এখন বলছো খিদে নেই? রিদিতা কিছু বলল না, শুধু উদার দৃষ্টিতে তাকিয়ে রইল। আহাদ আর কিছু না বলে তাকে তুলে নিয়ে দোলনায় বসালো। তারপর রিদিতাকে আলতো করে নিজের কোলের ভেতর বসিয়ে নিল। নরম কণ্ঠে জিজ্ঞেস করলো, মন খারাপ? একটা গভীর শ্বাস নিল রিদিতা, বলল, আচ্ছা মন্ত্রী মশাই, যদি কখনো চিরতরে হারিয়ে যায় আপনি কি খুব বেশি কষ্ট পাবেন? লিপ্ত স্বরে উত্তর এলো, রিতা বিস্ময় চোখ নিয়ে তাকালো আহাদের দিকে। তাকিয়ে রইল তার গভীর বাদামি চোখের দিকে। আহাদ এবার ঘাড় ঘুরিয়ে থুতনি ঠেকিয়ে ধীরে করে বলল, কষ্ট পাওয়ার প্রশ্নই আসে না। যেখানে তুমি নেই সেখানে এই আহাদ রাজাও নেই, আহাদ রাজার অস্তিত্বও নেই। তাহলে তোমাকে হারানোর কষ্ট অনুভব করার কথা আসছে কেন? অনুভব করবেও বা কেউ? ভালোবাসেন আমাকে? কি মনে হয় বাসি? আপনি বলেন। আহাদ ধীরে ধীরে হাত রাখলো হৃদিতার ওদরে, অনুভব করতে চাইল দুটো জীবনের স্পন্দন। কানের কাছে ফিসফিস করে বলল, আমার অস্তিত্ব বহন করছো, আর কত প্রমাণ চাও? হৃদিতা ঠোঁট ফুলিয়ে বলল, আপনার একার না, আমারও। আহাদ হেসে ফেললো, একটু নিচু হয়ে তার নাকের ডগা আলতো করে চুমু খেয়ে বলল, তোমারও। রিদিতা এবার পুরোপুরি নিজের ভার ছেড়ে দিল আহাদের বাহুতে। আদুরে বিড়ালের মতো কয়েকবার নাক ঘষলো, আবারও কয়েকবার তাকালো, দৃষ্টি গিয়ে পড়লো তাজমহলের দিকে। সে মাথা তুলে আহাদের মুখোমুখি হইল। ভালোবাসা জিনিসটা কত অদ্ভুত, তাই না? মমতাজের কোনো অতুলনীয় রূপ ছিল না, তবুও শাহজাহানের হৃদয়ে তার জন্য ছিল গভীর টান। সেই টানটায় পরিণত হয়েছিল নিখাত ভালোবাসায়। মৃত্যুর পরও সেই ভালোবাসা একটুও কমেনি, বরং আরো গভীর হয়েছিল। প্রিয় মানুষটাকে ভালোবেসে তার স্মৃতিতে অমর করে রেখেছে শাহজাহান, গড়ে তুলেছে গোটা এক তাজমহল। এটা ভাবতে আমার মনটা ভালো হয়ে যায়।
এই কথাগুলো শুনে আহাদের ভেতরে কোথাও যেন একটা ঈর্ষা জেগে উঠল। কপাল শক্ত হয়ে এলো, একটু ঝাঁঝালো কণ্ঠে বলল, চাইলে আমি এমন তাজমহল বানাতে পারি, কিন্তু আমি চাই না কেউ আমাদের ভালোবাসা নিয়ে মন্তব্য করুক। রীতা বিভ্রান্ত হয়ে তাকালো। মানে? আহাদ গম্ভীর শ্বাস টেনে বলল, প্রতিদিন তাজমহল দেখতে হাজারো মানুষ ভিড় করে, সবাই ভালো মন্দ কত কি বলে। আমি চাই না আমাদের নিয়ে কেউ এমন কিছু বলুক। ভালোবাসা হচ্ছে গোপন ব্যাপার স্যাপার, যত গোপন থাকবে ততই ভালো। মানুষের নজর লাগলে তার জোর কমে যায়। আমি আবার নজরে বিশ্বাস করি। আমি চাই না তোমার প্রতি, আমাদের ভালোবাসার প্রতি কারো বদনজর লাগুক। হৃদিতে এবার হা করে তাকিয়ে রইল। সে কি বলছে আর এই মানুষটি কি বুঝছে? এটা আবার কেমন যুক্তি? এটা আহাদ রাজার যুক্তি। ফার্দার আমার ভালোবাসার তুলনা করলে খবর করে ছাড়বো বলে দিলাম। কথাটা মস্তিষ্কে বসিয়ে রাখো জানো। আপনি আসলেই পাগল। তুমি তার ফিমেল ভার্সন, বজ্জাত বেটা। তুমি ওইটার ফিমেল ভার্সন। হৃদ এবার প্রচণ্ড আকারে ক্ষিপ্ত হয়ে আহাদের বাহুতে দাঁত বসিয়ে দিল। আর চোখ মুখ খিচে নিয়ে ব্যথা। ছোট্টবেলায় কি দিয়ে দাঁত মাজছিলে বলো তো? তোমার দাঁতে এত জোর কেন? ছাই? হ্যাঁ, ছি। কি? ছাই দিয়ে? ছোটবেলায় দেখতাম আমার এক ফুপ্পি সকালে ঘুম থেকে উঠেই ছাই দিয়ে দাঁত মাজতো। বলতো ছাই দিয়ে দাঁত মাজলে নাকি দাঁত চকচক করে। তাই তার সাথে প্রতিদিন আমিও মাজতাম। অবিশ্বাসের সাথে আহাত তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর বলল, তাই বলি সবসময় এমন আফ্রিকান শিংওয়ালা ব্যাঙের মতো কুটুস কুটুস কামড় দাও কিভাবে? হৃদার আগে আর অভিমানে কিলঘুষি বসাতে লাগলো আহাদের বুকে। আহাদ তার দুহাত শক্ত করে ধরে রেখে দিয়েছে। তারপর শব্দ করে হেসে উঠল। বারান্দা জুড়ে তার শুধু হাসির আর ভালোবাসার উষ্ণতা। সেই সকালে শপিংয়ে বেরিয়েছে আদনান, আহিয়া, শাহিন আর নীলা। দেখতে দেখতে দুপুর গড়িয়ে গেছে, অথচ কোনো কেনাকাটার শেষ নেই এদের। বিশেষ করে আহিয়ার ক্ষেত্রে তো প্রশ্নই ওঠে না। শপিং মানে আহিয়ার আলাদা একটা উচ্ছ্বাস। নীলাও তার সাথে খুব একটা আলাদা নয়, যদিও আজ তার আগ্রহটা একটু কম। শরীরের ক্লান্তি না থাকলেও মনের ভারটা তাকে একটু একটু করে ধীর করে দিচ্ছে। তবু আহিয়া তাকে টেনে নিয়ে যাচ্ছে এই দোকান থেকে আরেক দোকানে। ওদের ঠিক এক গাদা শপিং ব্যাগ হাতে নিয়ে পিছনে হাঁটছে আদনান আর শাহিন। দুজনেই ক্লান্ত, কিন্তু তার চেয়েও বেশি অস্বস্তিতে ভরা। কেউ কারোর সঙ্গে কথাও বলছে না, চোখ তুলে তাকানোর প্রয়োজন বোধ করছে না। এর আগে কখনো একসাথে সময় কাটানোর সুযোগ হয়নি তাদের। অপছন্দের মানুষ। তাছাড়াও আদনানের কাছে শাহিন বরাবরই অপছন্দের মানুষ। আর আজ বউদের চক্করে কত কিছু না সহ্য করতে হচ্ছে। বিরক্ত লাগছে ভীষণভাবে তার। অনেক অনুরোধ, অনেক বায়না। তারপর আহিয়া শেষমেশ নীলাকে একটা ড্রেস ট্রায়াল করতে রাজি করিয়েছে। নীলা ড্রেসটা নিয়ে ট্রায়াল রুমে ঢুকে পড়েছে। প্রায় 15 থেকে 20 মিনিট পেরিয়ে গেল, অথচ বেরোনোর কোনো নাম নেই। শাহিন এসব নিয়ে প্রথমে মাথা ঘামায়নি, কিন্তু আহিয়া বারবার বলায় সে গিয়ে দরজায় হালকা করে টোকা দিয়ে ডাকলো, নীলা, নীলা তুমি ঠিক আছো? ভেতর থেকে নাক টানার একটি ক্ষীণ শব্দ শোনা গেল। তারপর একটু ভাঙা কণ্ঠে উত্তর এলো, আমি ঠিক আছি, এই তো আসছি। শাহিন দরজার পাশে দাঁড়িয়ে রইল। মিনিট খানেক পর নীলা বেরিয়ে এলো। গায়ে অলিভ রঙের ওপর কালো সুতোর কারুকাজের একটি গ্রাউন্ড। পোশাকটা তাকে সত্যি মানিয়েছে। শাহিন এক ঝলকে তাকে অস্বস্তিতে দৃষ্টি নামিয়ে নিল। নীলা জিজ্ঞেস করলো, আহিয়া কই? ওকে একটু ডেকে দিবেন? শাহিন চারদিকে দেখলো, আদনান আর আহিয়া কোথাও নেই। ওদের তো দেখতে পাচ্ছি না। কেন, কোনো দরকার? নীলা একটু ইতস্ত বোধ করলো। ঠোঁট ভিজে নিয়ে বলল, আসলে এডেস্টার ও ট্রায়াল দিতে বলেছিল, তাই আর কি। শাহিন এবার স্বাভাবিকভাবে পা থেকে মাথা পর্যন্ত অবলোকন করে নিল নীলার। ভালোই তো লাগছে, বেশ মানিয়েছে, নিতে পারো, কিন্তু এটা। কথাটা শেষ করার আগে শাহিনের ভুরু কুঁচকে গেল। নীলা একদৃষ্টে অস্বস্তি টের পেয়ে নিজের ভেতর গুটিয়ে গেল। মনে মনে ভাবলো, তাকে এতটা খারাপ লাগছে নাকি, নাকি খুব বেশি খারাপ লাগছে। সে আমতামতে করে জিজ্ঞেস করলো, কিন্তু কি? শাহিন চারদিকে একবার চোখ বুলিয়ে বুঝে নিল। তারপর কাছে এসে নিচু গলায় বলল, তোমার তোমার মানে ওইটা দেখা যাচ্ছে। নীলা কিছু বুঝলো না, চোখে এসে প্রশ্ন করলো, কি দেখা যাচ্ছে? শাহিন দৃষ্টি সরিয়ে আঙুল দিয়ে গলায় দিকে ইশারা করলো, জামার গলা অনেক বড়, এটা তো না নেওয়াই ভালো। নীলা চোখ বিস্ময়ে বড় হয়ে গেল।
মুহূর্তের মধ্যেই সে পিছু হেঁটে আবারও ভেতরে ঢুকে পড়লো। আয়নার সামনে তাকালো, বুঝলো গলার পাশ দিয়ে ইনারের এক অংশ দেখা যাচ্ছে। লজ্জায় সে মুখ ঢেকে ফেললো। ছিছি, কি এক এলাহি কাণ্ড! আর এক সেকেন্ডও বেশি দেরি না করে, দেরি হলে মান সম্মান সব ধুয়ে যেত তার। সে তাড়াতাড়ি করে ড্রেসটা খুলে আগের পোশাক বের করে পরে বেরিয়ে এলো। শাহিন একটু দূরে দাঁড়িয়ে চোখাচোখি হতে অস্বস্তিতে দৃষ্টি সরিয়ে নিল। ঠিক তখনই পাশে ট্রায়াল রুমের সামনে হঠাৎ এক হট্টগোল শুরু হলো। কয়েকজন জোরে জোরে হিন্দি কথা বলছে। ভিড় জমে গেছে। ভিতরের ফাঁকে দেখা যাচ্ছে আদনানের সাথে এক মধ্যবয়স্ক লোক তর্ক চলছে। শান দ্রুত এগিয়ে এলো। নীল কৌতূহলে উদ্বেগিত ভিড় ঠেলে সামনে এগোলো। আদনান কর্কশ গলায় চেঁচাচ্ছে, আরে মশাই, আমার বইয়ের সাথে আমি কি করব না করব আপনাকে জিজ্ঞেস করতে হবে? নিজেই লিমিটে থাকুন। লোকটা বেজায় গলায় খেপে উঠল। আদনানকে বাংলাতে বোঝাতে না পেরে তবুও নিজের মতো করে হিন্দিতে চেঁচিয়ে যাচ্ছে, এ लेडीज ट्रायल रूम है, सब आप ऐसे अंदर नहीं जा सकते, कुछ तो शर्म करे। একজন আরেকজনের ভাষা না বুঝতে পেরেছে ঠিকই, কিন্তু তর্কের তেজ কমছে না। সাথে আরো কয়েকজন মহিলা অভিযোগ তুললেন আদনান নাকি লেডি স্টাইল রুমে ঢুকেছে। শাহিন হিন্দিতে বেশ পারদর্শী। সে দ্রুত এগিয়ে গেল। এক্সকিউজ মি, মেরি বাত শুনে প্লিজ। মধ্যবয়সী লোকটি আদনানকে দেখিয়ে বলল, এ লড়কা আপকে সাথ হে? জি জি। সামলে রাখে আপকে ভাইকো, বেত্তমিজ ইনসান। আদনান পুরোপুরি না বুঝেও বেত্তমিজ শব্দটা ঠিকই বুঝেছে। সে হাত মুঠো করে তুলতেই একটা ছেলে এগিয়ে এসে বলল, ভাই আপনারা বাংলাদেশি তাই না? সেন মাথা নাড়ল। জি। ছেলেটা বাংলায় ব্যাখ্যা করলো, আমি বাংলা জানি, কাজের জন্য কয়েকবার বাংলাদেশে গিয়েছি। আসলে সমস্যা হলো উনি লেডিস স্টাইল রুমে ঢুকে পড়েছিলেন বলে সবাই রেগে গেছে। এটা করা উচিত হয়নি। সেন অবিশ্বাসের চোখে তাকিয়ে আদনানের দিকে। একলা হুমায় কাজ সে করবে ভাবতেও পারেনি। আদনান বিরক্তিতে আহিয়ার দিকে ইশারা করে বলল, শি ইজ মাই ওয়াইফ, ওকে সাহায্য করতে গিয়েছিলাম, এতে খারাপটা কি হয়েছে? শাহিন দাঁত চেপে আদনানের কানে কানে ফিসফিস করে বলল, ভাই চুপ করেন না, আর বাড়াবাড়ি করেন না, পাবলিকের কেলানি খাবেন। আদনান গভীর নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করলো। শাহিন অনেক বুঝিয়েছে, অনুরোধ করেছে, কোনো মতো পরিস্থিতি সামলালো। এখন সবাই শপিং মল থেকে বেরিয়ে পার্কিং লটের দিকে যাচ্ছে, কিন্তু কারো মুখে কোনো কথা নেই। নীরবতায় ভারী হয়ে ঝুলে আছে। হঠাৎ নীলা সেই নীরবতা ভেঙে ফিসফিস করে বলল, আহিয়া, আদনান ভাই সত্যি সত্যি ট্রায়াল রুমে? আর এখন বিশ্বাস হচ্ছে না, তোরা প্রেম করারও আর জায়গা পেলি না? আহিয়া লজ্জায় লাল হয়ে গেল। ওনাকে শুধু আমার জামার জিপার খুলে দিতেই ডেকেছিলাম, কিন্তু কি থেকে কি হয়ে গেল? ওই বুড়ি মহিলা বেশি বাড়াবাড়ি করেছে। নীলা বুড়ো কোচকে বলল, নিশ্চয়ই কিছু দেখেছে, এমনি এমনি তার বলবে না, ফাউ কথা বলবি না, এমন কিছু না। তাহলে তুই তোতলাচ্ছিস কেন? কিন্তু আহিয়ার চোখে মুখে সব লেখা। নীলা হালকা করে হেসে বলল, তাহলে? শাহিন আর চোখে তাকালো তার দিকে। আজ অনেকদিন পর নীলাকে হাসতে দেখছে। চোখাচোখি হতেই নীলার মাথায় ফিরে এলো একটু আগের অস্বস্তিকর মুহূর্তটা। সে দ্রুত দৃষ্টি সরিয়ে নিল। শাহিনও ব্যস্ত ভঙ্গিতে শপিং ব্যাগগুলো গাড়িতে তুলতে লাগলো। আবারও সে নীরবতা। এই নীরবতার ভেতরেই জমতে থাকলো অজস্র না বলা কথাগুলো।